নমস্কার, আজকে ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় আপনারা জানেন, কৃষক বনাম সরকার। লক্ষ লক্ষ কৃষক প্রধানত দিল্লি সংলগ্ন এলাকা থেকে এখন রাজধানী দিল্লিকে প্রায় অবরুদ্ধ করে রেখেছেন। দিল্লির সঙ্গে বিভিন্ন রাজ্যের সীমানায় তাদের আটকে দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যারিকেড তারা ভেঙে এগিয়ে গেছেন, দিল্লির খুব কাছাকাছি পর্যন্ত চলে এসেছেন এবং তাদের মূল দাবি তিনটি। একটি দাবি তিনটি অংশ বলা চলে। সেপ্টেম্বর মাসে কৃষি সংস্কারের লক্ষ্যে যে তিনটি নতুন আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইনগুলো প্রত্যাহার করতে হবে। তারা মনে করছেন, কৃষকরা মনে করছেন যে আইনগুলো তাদের স্বার্থের পরিপন্থী। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত খুব জোর দিয়ে বলে যাচ্ছে যে এই আইনগুলো আসলে বহু দশকের পর দশক ধরে কৃষকদের যেভাবে বঞ্চনা করা হয়েছে সেগুলো থেকে তাদের বাঁচানোর জন্য এই আইনগুলো করা হয়েছে। এই আইনগুলো আসলে কৃষি সংস্কারের যে যে সুফল তা শেষ পর্যন্ত কৃষকদের কাছে পৌঁছবে। আজকেও কিছুক্ষণ আগে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কথা আবারও বলেছেন। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব যে সত্যি সত্যি কৃষক সমস্যার জায়গাটা কোথায়, আশঙ্কার জায়গাটা কোথায়, এবং সরকারি বা মানে কৃষকদের যে দাবি দেওয়া সেটাকে কিভাবে অ্যাড্রেস করছে, কিভাবে সরকার সেগুলোকে দেখছে, এটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সাংবাদিক রজত রায়, আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে যোগ দেবেন দিল্লি থেকে সাংবাদিক গৌতম লাহিড়ী। অন্য সাংবাদিকদের যোগদান করার কথা আছে, তারা যদি যোগদান করতে পারেন তখন আপনাদের জানাবো। রজত দা ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন। রজত দা, তুমি ইতিমধ্যেই আমাদের পোর্টালে লিখেছো এটা নিয়ে, fourthpillars.com এ তুমি এটা নিয়ে লিখেছো। সেটা প্রধানত কৃষির প্রধানত রাজনীতির দিকটাতে তুমি জোর দিয়ে লিখেছো যে বামপন্থীদের কাছে এটা একটা আন্দোলনের সুযোগ। আমি একটু কৃষির দিক থেকে আলোচনা করি। যে কৃষকরা আন্দোলন করছে, এটা বরাবরই বলা হচ্ছে যে তারা দেশের সাধারণ কৃষক সমাজের প্রতিনিধি নন। তারা দিল্লি সংলগ্ন এলাকায় পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের সম্পন্ন কৃষক, তাদেরই স্বার্থে ঘা লেগেছে। আসলে দেশের সাধারণ কোটি কোটি কৃষক, ছোট মাঝারি কৃষক, তাদের স্বার্থ বিঘ্নিত হবে না নতুন আইনে, এ কথাটা বলা হচ্ছে নানা জায়গা থেকে। সরকারেরও মূল বক্তব্য মোটামুটি এটাই। তুমি কিভাবে দেখছো ব্যাপারটাকে? প্রথম কথা যে এই কৃষি আন্দোলন, যে কৃষকদের যে আন্দোলন, তাতে ধনী কৃষক, মাঝারি কৃষক এবং গরিব কৃষক, এই সব কম্পোজিশনই আছে। কিন্তু মানে আমাদের চোখে পড়ছে ট্রাক্টর, চোখে পড়ছে ট্রাক, এবং চোখে পড়ছে প্রচুর খাবার দাবার নিয়ে এসে ক্যাম্প করে থাকার মতো ক্ষমতা আছে সেই সব কৃষকদের। তার কারণ তারা লিডারশিপে আছে, তাদের ক্ষমতা, আর্থিক ক্ষমতা আছে, সংগতি আছে, সেই জন্য তারা লিডারশিপেই রয়েছে। এখানে গরিব কৃষকরা সঙ্গে রয়েছে অলসরানের মতো, কিন্তু গরিব কৃষকরা কিন্তু একেবারেই মানে লিডারশিপে আছে এটা বলা ভুল। এবং এই যে কৃষকদের মধ্যে এই যে একটা জোটবদ্ধতা, এটা কিন্তু এই নয় যে সবাই মিলে একই দাবিতে করছে, একই স্বার্থের জন্য করছে। ধনী কৃষকদের স্বার্থ যা, একদম নিচু তলার গরিব কৃষক কৃষি সমাজে একদম নিচতলার সমাজ স্বার্থ কিন্তু এক নয়। আজকেই আমি একটা রিপোর্ট দেখছিলাম, সেটা হচ্ছে 2015 সালের যে কৃষি সেন্সাস, আমাদের লোক গণনা যেমন হয়, জনগণনা যেমন হয়, তেমনি কৃষি সমাজের কৃষকদের অর্থনীতির ব্যাপারেও সেন্সাস হয়। সেটা 10 বছর নয়, কখনো 5 বছর অন্তর, কখনো 6 বছর অন্তর। এই সর্বশেষ সেন্সাস যেটা 5 বছর আগে হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে পাঞ্জাবে জমির হোল্ডিং, অর্থাৎ একজন মানুষের কাছে কত জমি আছে কৃষি জমি, সেই ধরনের যে সবচেয়ে নিচুর তলা, সবচেয়ে কম জমি আছে যাদের, সেই শ্রেণীটা ক্রমশ দুর্বল হচ্ছে, ওদের হাত থেকে জমি বেরিয়ে যাচ্ছে। এদিকে যে ধনী যারা, মানে যাদের বেশি জমি আছে, সেটা পাঞ্জাবে অন্য রাজ্যের তুলনায় কম বেশি বেশি আছে। মধ্যপ্রদেশেও বেশ বেশি, পাঞ্জাবেও বেশি, যদিও সংখ্যাটা খুব সাংঘাতিক নয়। সেখানে মোটামুটি মানে জমি প্রায় 10 একর মতো জমি এক একজন পাঞ্জাবের ধনী কৃষকের প্রায়। আর সারা ভারতে সেটা কিন্তু মানে 1 একরের বেশি নয়, 2.5 একরের বেশি নয়। অর্থাৎ তফাৎ পশ্চিমবঙ্গে সেটা আরো কম, পশ্চিমবঙ্গে 1 বিঘার থেকেও কম গড়পড়তায় এক একজনের কৃষি জমি। তো আমরা ওই জন্যই বলছি গরিব, ধনী, মাঝারি সব রকম কৃষক রয়েছে। আর এদের
যারা ক্ষমতা বেশি, ধনী কৃষকদের এবং মাঝারি কৃষকদের, তাদের ক্ষমতাটা কোথা থেকে বেরোয়, মানে ক্ষমতাটা কোথায় গিয়ে প্রদর্শিত হয়, কোথায় দেখা যায়? হচ্ছে বাজারের উপর কার কত নিয়ন্ত্রণ আছে। এই বাজারের উপর নিয়ন্ত্রণ বলতে মিন করছি, একজন কৃষক তার কৃষি পণ্য তার ক্ষেত থেকে নিয়ে বাজারে পৌঁছতে সরাসরি পারছে, সে কি তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে, বা সেই দামটাকে নিয়ন্ত্রণ করতে পারছে? এই যে প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সে ধনী কৃষক, সে বাজারের উপর নিয়ন্ত্রণ রাখছে। পশ্চিমবঙ্গে প্রথমে বলি, পশ্চিমবঙ্গে সাধারণভাবে কৃষকদের অবস্থা খুবই গড়পড়তা, জমির প্যাটার্নটা, হোল্ডিং প্যাটার্নটা খুব কম বলে তাদের বলাই ভালো, এবং বাইরের তারা কিন্তু বাজারের উপর তার অ্যাক্সেসও নেই। এখানে একটা কথা মনে করিয়ে দিই, বীরভূম এবং বীরভূম আর বর্ধমান, এই দুটি জেলায় চাষিদের উপরে দীর্ঘদিন ধরে গবেষণা করেছিলেন অক্সফোর্ডের একজন নামী ইকোনমিস্ট বারবারা হ্যারিস। তিনি দেখিয়েছিলেন যে এই যে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আমলের কাজ করে, তার পশ্চিমবঙ্গে ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার ও অপারেশন বর্গার মতো মানে বেশ বৈপ্লবিক কাজ, এগুলো হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের গরিব কৃষক গরিব থেকে গেছে। কারণটা একটাই, তাদের কারো বাজারের অ্যাক্সেস ছিল না, তারা কেউ তাদের পণ্য বাজারে বিক্রি করার মতো কোনো মানে কেউ ঢুকতে দিত না। কারা করতো? ফোরেরা। এই ফোরেদের প্রসঙ্গে পরে আসবো। আমি যেটা বলছি, পাঞ্জাবের ধনী কৃষকরা তাদের গম, তাদের বাসমতি চাল তারা কিন্তু বাজারে নিয়ে যেতে পারত। তার প্রমাণটা কোথায় আছে? তাদের যে জোর ছিল, গলার জোরটা ছিল, কবজির জোর ছিল। 2004 এর সময় মানে যখন দিল্লিতে বাজপেয়ী সরকার ক্ষমতাসীন, সেই সময় পাঞ্জাবে ডিসেম্বর মাসে প্রচুর ফসল হয়েছে, বাম্পার ক্রপ হয়েছে গম, এবং তারপরে দেখা যাচ্ছে মানে সামনের পরেরটাতে রবি ফসলও খুব ভালো হবে তার ফোরকাস্ট রয়েছে। এদিকে কেন্দ্রের যে শস্য ভান্ডার, যেখানে বাফার স্টক থাকে, সেটা কানায় কানায় উঠে পড়ছে, অনেক বেশি রয়ে গেছে, এবং তারা আর মানে গম কিনে তাদের গোডাউনে তুলতে পারছে না। এই গম কি হলো? সেই গম মাঠে রইলো, ত্রিপল টিপল দিয়েছিল, প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকেছিল, কিন্তু 3টে ঝড় বৃষ্টি এলো এবং তার ফলে সেগুলো পচতে শুরু করলো, তার মধ্যে থেকে নানান শীষ বেরিয়ে যেতে লাগলো গমগুলো, এবং সেটা আমরা টিভি পর্দায় দেখে আমরা বুঝলাম। কিন্তু তাদের জোরটা কোথায়? তাদের ফসল নষ্ট হয়ে হোক, টাকাটা কি তারা লস করলো? না, সরকার 1200 কোটি টাকা দিয়ে ওই গম কিনে নিল, কিনে মাঠেই নষ্ট করলো। এই নয় যে কিনে গোডাউনে তুলতে পেরেছিল, কিন্তু ওদের টাকাটা দিতে বাধ্য হয়েছিল। এই যে এদের যে এই যে কবজির জোর, এটা হচ্ছে তারা ওই মার্কেটের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ আছে। এই মার্কেটের নিয়ন্ত্রণটা হয় কোত্থেকে? এই যে অ্যাগ্রো মার্কেটিং, সেখান থেকে। কিন্তু রজত দা, আমি একটা জিনিস এখানে জিজ্ঞাসা করব। এই যে তুমি যেটা বললে যে মহেন্দ্র সিং টিকায়েতদের যে আন্দোলন বাজপেয়ী সরকারের আমলে, সরকারের কোনো প্রয়োজন নেই, গুদামে রাখার জায়গা নেই, তাও হাজার হাজার কোটি টাকার ফসল কিনে মাঠেই ফেলে নষ্ট করে দেওয়া হলো, কারণ কৃষকদের সেটা দাবি ছিল, কৃষকরা পয়সা দিয়ে চাষ করেছিল। এটাতে কৃষকদের আমি বলবো যে তাদের যে জোর রয়েছে, তাদের যে রাজনৈতিক তাগদ রয়েছে, সেটা প্রমাণ হলো তো নিশ্চয়ই। কিন্তু এটা তো অর্থনীতির দিক থেকে খুব এফিসিয়েন্ট ব্যবস্থা আমি বলতে পারছি না। না, কোনো মতেই না। এটা তো সম্পূর্ণ অপচয়। এখন এই অপচয়টা শেষ পর্যন্ত সরকারেরই অপচয়, কোনো না কোনো ভাবে রাষ্ট্রের অপচয় তো নিশ্চিত। কোনো ব্যক্তি লাভ হলো কি লোকসান হলো সেদিক থেকে। সরকার এবার যেটা বলছে যে এই ধরনের যে অপচয়, যে ইনএফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম, বলছে যে সরকার তত্ত্বগতভাবে যেটা বলছে, বাজার নিয়ে আসছে, বাজার অর্থনীতি চালু করা হচ্ছে, চুক্তি চাষ হবে, যত খুশি কয়েকটা পণ্য ছাড়া এবং খুব বেশি পরিমাণ দাম বাড়া ছাড়া যত খুশি কৃষি পণ্য মজুত করতে পারবে, যে কেউ ব্যবসা করতে পারবে, যেখানে আর 5টা জিনিসের ব্যবসা যেরকম হয় সেভাবে কৃষি পণ্যের ব্যবসা করতে পারবে। এগুলি তো নতুন আইনে বলা হচ্ছে। নতুন আইনে মোদ্দা মানে রাজনৈতিক দর্শনটা কি? এটা তো হচ্ছে যে বাজারকে পুরোপুরি খুলে দাও, ক্লাসিক্যাল ফ্রি মার্কেট বলতে যা বোঝায় তাই করতে চাই। সেটা করলে যদি বাজারটা এফিসিয়েন্ট হয়, আমি তো বলবো সেটাই ভালো। নিশ্চয়ই, যদি এফিসিয়েন্ট হয় খুবই ভালো, কিন্তু এটা করার জন্য কতগুলো জিনিস লাগে,
সেই প্রসঙ্গে আসার আগে আমি শুধু এই অপচয়ের দিকে একটা পয়েন্ট বলি। যেই সময়টা এই ঘটনাটা ঘটে 2003-4-এ, তখন আমি দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সচিব, তিনি ছিলেন খাদ্য দপ্তরের সচিব, তাকে আমি কথা বলি, তাকে বলি এই যে মাঠে ফেলে নষ্ট করা হচ্ছে টাকা দিয়ে কিনে রেখেও পাবলিকের টাকায়, তার চাইতে বহু জায়গাতে খরা চলছে বা অন্যান্য অন্যান্য রাজ্যে, সেখানে কেন আমরা সেগুলোকে বিলি করে দিচ্ছি না বিনামূল্যে? মাঠে ফেলে নষ্ট করার বদলে বিলি করে দেওয়া হোক, বন্টন করে দেওয়া হোক বিনামূল্যে। এটা কেন করা হচ্ছে না? তো উনি যেটা বলেছিলেন, খাদ্য সচিব বলেছিলেন, ওটা আমরা করতে পারবো না, আইনে আটকায়। কারণ আইন হচ্ছে, আমরা সঞ্চয় যদি উদ্বৃত্ত থাকে, মজুদ ভান্ডারে উদ্বৃত্ত শস্য থাকলেও আমরা এইভাবে বিলি করতে পারি না। একমাত্র তখনই পারি যখন কোনো এলাকাতে সরকারিভাবে খরা বা বন্যা প্রপ্লাবিত ইত্যাদি বলে কোনো প্রাকৃতিক দুর্যোগে সব নষ্ট হয়ে যায় এরকম কিছু ঘোষণা করা হয় সরকারিভাবে, তবে সে এলাকাতে বিলি করা যেতে পারে, ও নতুবা নয়। এই যে মানে এটা একটা অপচয় এবং সেটা হয়ে চলেছে, এটা যেমন ঠিক, সেখান থেকে এটা চেঞ্জ করার জন্য যে ওরা যে দাবিটা করছেন, প্রশ্ন হচ্ছে সেই দাবিটা সত্যি সত্যি টেনেবল কিনা, এই দাবিটা টিকছে কিনা, সেটা একটু খতিয়ে দেখার দরকার আছে। আমাদের বুঝতে হবে যে এখানে আগেই বলেছি যে কৃষকরা যারা এখন আন্দোলন করছেন তাদের সবার এক স্বার্থ নয়। একদম গরিব কৃষক মার্কেটে যেতেই পারে না, সে মহাজনের কাছে যে বন্ধকে চলে আর কি, প্রতিটি ফসল চাষের আগে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়, ফসল উঠলে সে আর মার্কেটে যায় না, সে মহাজনকে জমি ওই ফসলটা দিয়ে দেয়, এবং সেটা অত্যন্ত অল্প দামে, যে বলা হচ্ছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, তার থেকে কম দামে। এবং সেটা পাঞ্জাব কেন, পশ্চিমবঙ্গে যেই কৃষকদের নিয়ে এই পশ্চিমবঙ্গে বর্ধমানের মতো, যেটা সবচেয়ে বড় মানে ধান উৎপাদনের জায়গাটাই ঘটে চলেছে, মহাজনের হাত থেকে তাদের রেহাই নেই কৃষকদের। তারা মহাজন সে আগে করার মতো মহাজন না, এরা একই হাত সঙ্গে মানে গ্রামের কৃষকদের বীজ ধান দিচ্ছে, চাষের বীজ দিচ্ছে, কৃষি বীজ, সে সার দিচ্ছে, এবং জলের জন্য পাম্প দিচ্ছে ইত্যাদি করে তারা চেষ্টা করছে ফসল একদম সে ক্ষেত থেকে তুলে নিচ্ছে, তবে এমএসপি দিয়ে নয়, তার থেকে কম। রজতদা, তোমার পরিষ্কার আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, আমার গলার জন্যই বোধহয় কিছুটা হচ্ছে নাকি? না ঠিক আছে, ট্রাই করে দিচ্ছি। হ্যাঁ, এই যে পাঞ্জাবের কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভ দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এমএসপি পাচ্ছে না, এমএসপি অর্থাৎ যেটা ন্যূনতম যে সাপোর্টিং যে সহায়ক মূল্য যেটা সরকার নির্ধারিত, তার থেকে কমে পাচ্ছে, কমে বিক্রি করতে হচ্ছে। আর এই যে মান্ডিগুলোকে তারা এবং সরকার এখন মানে অকেজ করে দিচ্ছে এই আইনের সংস্কার করে। আইনের এখানে বুঝতে হবে, মান্ডিগুলোতে তাদের নিয়ন্ত্রণ ছিল, তারা মান্ডিতে কন্ট্রোল, সারা ভারতে প্রায় 8,000 মতো সবজি মান্ডি আছে, সেখানে ধান, চাল বা গম এবং ওই মানে তরি তরকারি সবই মানে সেখানেই হয়, কেনা বেচা হয়। কৃষকরা সেখানে বিক্রি করে, খাতায় কলমে কৃষকরা বিক্রি করে, এবং হোলসেলাররা ওখানে কিনে নিয়ে রিটেলারদের দেয়। এই চেন, সাপ্লাই চেন সিস্টেমটা খুব খাতায় কলমে শুনতে ভালো, বাস্তবে মান্ডিতে কারা বিক্রি করতে পারে? পশ্চিমবঙ্গের ঘটনা থেকে বলতে পারি, মান্ডিতে কৃষকরা যেতে পারে না, ফোর্ডেরা যায়, ফোর্ডেরা মাঠ থেকে জিনিসটা তুলে নিয়ে সেটা সোজা ওখানে গিয়ে পৌঁছে দেয়, এবং চাল হলে, ধান হলে সেটা মিলে পৌঁছে দেয়, রাইস মিলে পৌঁছে দেয়, আর অন্য সব ওখানে। এবং আমি যারা এরকম যারা ফোরে ছাড়া যারা ডাইরেক্ট করে, তাদের মধ্যে একটু একটু ধনী যারা, এমন আমি এক লোকের সঙ্গে বীরভূমে কথা বলে দেখেছি, 40 বিঘা চাষ করে তার কাছে যথেষ্ট পরিমাণ ধান হয়েছে বিক্রি করার জন্য, গেলেই বিক্রি হবে না, সেখানে একটা লং টার্ম ক্রেডিট সিস্টেম হয়ে গেছে। যারা বলেন যে আমরা এমন ভালো ভালো ব্যবস্থা রয়েছে আমাদের, তারা বাস্তবে জেনে রাখুন, সেখানে গেলে পরে একটা টোকেন দেওয়া হয়, সেই টোকেনটা দিয়ে কবে ডাক আসবে ইউনিভার্ন, সেটা 7 দিন পরে আসতে পারে, 1 মাস পরে আসতে পারে, ততদিন আপনাকে বসে থাকতে হবে আপনার ধান নিয়ে আপনার গোডাউনে ভাড়া দিয়ে অথবা নিজের কাছে রেখে দিয়ে, তারপরে ডাক আসলে পরে ওরা আপনি গিয়ে সেই ধান তার মধ্যে থেকে অনেক ছাঁটাই দেবে, ছাঁট করবে, দিয়ে একটা পেতে পারেন। কিন্তু এইটা কজন করতে পারে? ধান নিয়ে বসে থাকতে, যে চাষিরা সার থেকে, জল থেকে, বীজ থেকে সবকিছু ধার নিয়েছে, তার সেই ক্ষমতা নেই,
সে তাকে সঙ্গে সঙ্গে মাঠ থেকেই ধান বিক্রি করে দিতে হবে সেই মহাজনের কাছে। পাঞ্জাবের ক্ষেত্রে যারা এসে বিক্ষোভ করছে তারা আমি পাঞ্জাবের প্রসঙ্গে তুমি যাচ্ছ, তার আগে আমি এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করতে চাইছি। তুমি যেটা বলছো আর কি, ছোট চাষির বিক্রি করার সমস্যা, মূল ব্যাপারটাতে এটাই যে ছোট চাষি তার মানে আসলে মার্কেটে তার অ্যাক্সেসই নেই, সে বাজার পর্যন্ত যেতেই পারছে না। ফোরেরাই তার থেকে ফসল কিনে নিয়ে শেষ পর্যন্ত মান্ডিতে দিচ্ছে। এই যে ছোট চাষি যে বাজারে এই যে টোকেন দিচ্ছে, এটা আমরাও বহুদিন ধরে জানি। কিছু কিছু আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতে কৃষি নিয়ে খুব কম আলোচনা হলেও মাঝে মধ্যে লেখা হয়েছে। এই টোকেন দেওয়ার ব্যবস্থাটা তার অদ্ভুত একটা ব্যবস্থা, যে আমি নিয়ে গেলাম ফসল, গিয়ে শুনলাম আজকে কেনা হবে না। সত্যি সত্যি যদি আমি নিয়ে যাই, আমি 20 বস্তা ধান নিয়ে গেছি, আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার যা খরচ, তাহলে তো আমার যতই দাম পাই না কেন আমার শেষ পর্যন্ত লোকসান হবে। এমএসপি পেলেও সেটা লোকসানই হবে। আমি বাধ্য হব শেষ পর্যন্ত ধানটা যখন একবার বাড়ির থেকে বার করেছি বিক্রি করে দিতে। এইখানে একটা কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আদর্শ বাজারের, এই যে ক্লাসিক্যাল বাজারের কথা যেটা বলা হচ্ছে, তত্ত্বগত যে কথা বলা হচ্ছে, যারা নতুন কৃষি সংস্কারের সমর্থক তারা কি এই জিনিসটা বারবার তো ভুলে যাচ্ছেন যে ক্লাসিক্যাল বাজার তার একটা পূর্ব শর্ত হলো সমান সমান ইনফরমেশন সকলের কাছে থাকা। ছোট চাষির কাছে কিন্তু সেই ইনফরমেশন নেই, সেই তথ্যই নেই যে আজকে সে বাস্তবে বিক্রি করতে পারবে কি পারবে না। এখন আধুনিক প্রযুক্তির জন্য, প্রযুক্তির সাহায্য নিয়ে সেই ইনফরমেশন কিন্তু তাকে দেওয়া সম্ভব। এইখানে যে সরকারের, আমি যেটা বলতে চাইছি যে সরকার মানে আইনগুলো করে, কিন্তু সেই আইনগুলো কার্যকর করার জন্য যে ব্যবস্থা, সেদিকে যে নজর দেওয়া হয় না, সেই গ্যাপটা তো ভীষণভাবে আমার চোখে পড়ে। তোমার কি পড়ে না? অবশ্যই। এই যে কজন কৃষক জানে বা কজন রাজনীতিবিদও জানে কিনা আমার সন্দেহ, কজন জানে যে এই বাজারে যেটা বলা হচ্ছে কৃষকের হাত মজবুত হবে, কৃষককে ফ্রি করে দেওয়া হলো। কৃষক তার ফসল যে কোনো জায়গায়, মানে কলকাতার বীরভূমের কৃষক চাইলে মহারাষ্ট্রে গিয়ে বিক্রি করে আসতে পারে, বিক্রি করতে করে দিতে পারবে তার ফসল। হায়দ্রাবাদের লোক সে পাঞ্জাবে বিক্রি করতে পারবে। এই যে বলাটা হচ্ছে শুনতে খুব ভালো, কিন্তু কজন জানে যে অ্যাকচুয়ালি বাজারে বিশাল দাম, মানে বিশাল ভাবে কিনছে কারা? কার্গিল ইন্ডিয়ার মতো বহুজাতিক সংস্থা, আর দেশীয় সংস্থার মধ্যে আইটিসি চৌপাল, এগুলো দেশীয় সংস্থা আইটিসি। তেমনি এরা আসছে আরো বেশি করে এখন। এখন যারা এই যে যারা সমস্ত নামি দামি কোম্পানি পটেটো চিপস তৈরি করে, তারা বেশ কিছুদিন ধরেই ঢুকতে শুরু করেছে। তারা চাষিদের অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে, আগেকার দাদন দেওয়ার মতো, নীল চাষের দাদন। অর্থাৎ আমি এই চাষিকে কিছু টাকা অ্যাডভান্স করলাম, সে সমস্তটাই আমাদের কাছে বিক্রি করবে আমার টার্মসে। এই নীল চাষের যে দাদন, যেটা নীল দর্পণে দীনবন্ধু মিত্র দেখিয়েছিলেন, সেটা এখন এই দাদনের ব্যবস্থা তো এখন এই যে কন্ট্রাক্ট ফার্মিং, চুক্তি চাষ, তার মধ্যে দিয়ে আসছে। প্রথম দিকে মনে হয় বাহ, মার্কেটের ওঠানামার ঝামেলা আমার থাকলো না, আমি একটা নির্দিষ্ট দামে পেয়ে যাচ্ছি। কিন্তু যখন মার্কেটে আস্তে আস্তে আমরা দেখবো যে মার্কেটে একটা বড় অংশ এরা উপস্থিত হয়ে গেছে, তখন ওরা দামটা নিয়ে খেলবে। তার উদাহরণ, এটা যে হয় তার একটা উদাহরণ আছে। টেলিফোনের যে, মানে আমাদের ফোনের যে আজকাল যে সমস্ত এই রয়েছে, কম্পিটিশন রয়েছে না বিভিন্ন কোম্পানির মধ্যে, যে তারা সার্ভিস দিচ্ছে, তার মধ্যে একটা এলো খুব কম দামে এলো, হু করে তার প্রচুর কাস্টমার তৈরি হলো, এখন সে দাম আস্তে আস্তে বাড়িয়ে চলেছে। এই যে ঘটনাটা নিয়মিত ঘটে চলেছে এবং ঘটে। তো কার্গিল ইন্ডিয়া, আইটিসি চৌপল, এরা যে অলরেডি বাজারে এসে গেছে এবং কিনছে, এবং এটা যে আরো বাড়বে, তাতে ওদের ওই কথাটা ঠিক হবে যে চাষিরা এখন ফ্রি। ফ্রি কাদের কাছে? ফ্রি না, তারা বহুজাতিক সংস্থার কাছে ফসল বিক্রি করতে পারবে, আর কেউ আটকাতে পারবে না, কারণ তাদের মার্কেটিং এর সমস্ত নেটওয়ার্কটা ভেঙে দেওয়া হচ্ছে। এখনকার পুরনো নেটওয়ার্কটা, তার আমি বলছি না এটা দারুণ ছিল, কিন্তু সেটাকে একদম তছনছ করে মাল্টিন্যাশনাল হাতে তুলে দেওয়া হচ্ছে, দেশের বড় বড় সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। একদম, মানে ফ্রি টু ডাই, ফ্রি টু কমিট সুইসাইড। একদম একদম সেই আছে ফ্রি। তুমি টেলিফোনের যে কথাটা বললে রজত, এটাও খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। এটা আমি একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো এটার প্রতি। এখানেও কিন্তু সেই যে ফ্রি মার্কেটকে খেলতে দেওয়ার নাম করে, ক্লাসিক্যাল ফ্রি মার্কেটকে খেলতে দেওয়ার নাম করে, ক্লাসিক্যাল বাজার অর্থনীতিকে খেলতে দেওয়ার নাম করে, তাকে ছেড়ে দেওয়ার নাম করে, বা তাকে রাজত্ব করতে দেওয়ার নাম করে যেটা হয়, সেটা কিন্তু ভিতরে ভিতরে একটা
ক্রনি ক্যাপিটালিজম, এটা অসৎ পদ্ধতিতে তথ্যের আদান প্রদান চলে। অযোধ্যা যে টেলিফোন কোম্পানির কথা বললো, সরকারি টেলিফোন কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো, তাদের সমস্ত জায়গায় পোল রয়েছে, সেই পোলের উপরে বেসরকারি কোম্পানি এসে সেই খুঁটির উপরে তাদের টাওয়ার বসিয়ে দিল, সে সমস্ত জায়গায় তাদের টাওয়ার বসিয়ে দিল, সে তার উপর দিয়ে তার টেনে দিল, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে বেসরকারি সংস্থাদের ম্যানেজার পদে যোগ দিচ্ছেন সরকারি সংস্থা শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ছেলে মেয়েরা, অর্থাৎ তার মাধ্যমে ইনফরমেশন পাস হয়ে যায়। এইভাবেই তো বিএসএনএল এর মতো সংস্থাকে মানে ধীরে ধীরে রুগ্ন করা হয়েছে, একেবারে ভিতর থেকে শুষে অসৎ পদ্ধতিতে অবলম্বন করা হয়েছে। ঠিক সেই জিনিসটা কৃষিতেও আশঙ্কা করার কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন। বোধহয় যারা পথে নেমেছেন এই ঠান্ডার মধ্যে দিল্লিতে, তারা কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন যে সরকার একটা আইন করে দেয় বটে, কাগজে কলমে একটা সুন্দর ব্যবস্থা তৈরি করে দেয় বটে, বাস্তবে আমাদের দেশে গিয়ে হয় ঠিক এটাই। তাই নয় কি রজতদা? একেবারেই একেবারেই ঠিক। আমরা যেটা টেলিফোনের ক্ষেত্রে যেটা বললে, একই জিনিস কিন্তু দূরদর্শনের সঙ্গে অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার, এই যে ট্রান্সমিশনের সিগন্যাল পাঠানোর সমস্ত ব্যাপার, এগুলো সমস্ত সরকার করে দিয়েছে, টেকনোলজিটা ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছে। এখন এরা সেটার মানে সুযোগটা তো তারা পাচ্ছে, সামান্য ট্যাক্স বা ফিস দেয়, কিন্তু তারপরে তারা যেটা করে সেটা হচ্ছে সরকারকে কোথায় তারা রিটার্নটা দেয়, রাষ্ট্রের যে সরকার ক্ষমতার মধ্যে রয়েছে তার হয়ে ওপিনিয়ন বিল্ড আপ করার চেষ্টা করে। আজকে যে কৃষকদের আন্দোলন বা শ্রমিকদের আন্দোলন কোনো মিডিয়া দেখায় না, কোনো খবর কাগজে বিশেষ কিছু লেখে না, তাদের দাবি দেওয়া সম্বন্ধে খোঁজ করলেও চট করে বোঝা যায় না কোনটা তাদের দাবি এবং রাষ্ট্রের সরকারের এই কি। সেখানে গৃহমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কৃষকদের আবেদন করেন তোমরা সবাই এসো, ওই করো, আলোচনা করব, সেইটা কিন্তু সমস্ত সমস্ত মিডিয়া খুব গুরুত্ব দিয়ে দেখিয়েছে। কৃষকরা কি বলছে সেটা দেখার পর আমরা কেন তিনি বলতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সবাই অ্যাকচুয়ালি রাষ্ট্রের হয়ে, সরকারের হয়ে এক ধরনের লেজুর বৃত্তি করছে। যেমন ক্যাপিটালিজমের ভেতরে ক্রনি ক্যাপিটাল তৈরি হয়েছে, তেমনি মিডিয়ার ভেতরে ক্রনি মিডিয়া তৈরি হয়ে গেছে। এখন এরা লেজুর বৃত্তি করছে এবং সরকারের হয়ে কনসেন্ট তৈরি করার চেষ্টা করছে, সাধারণ মানুষ যেন সরকারের সব কাজকে তালা বাজিয়ে হ্যাঁ বলে, এটাই এখন হচ্ছে। কিন্তু আমার মনে আছে 91-এ যখন ইন্ডাস্ট্রি পলিসি, নতুন ইন্ডাস্ট্রি পলিসি আনে মনমোহন সরকার, মনমোহন সিং না, নরসিংহ রাও সরকার, মনমোহন অর্থমন্ত্রী ছিলেন, এবং চিদম্বরম নিউ ইন্ডাস্ট্রি পলিসি আনে, ঠিক সেই সময় এয়ারপোর্টে কলকাতা দিল্লির এয়ারপোর্টে অমর্ত্য সেন এসে পৌঁছেছিলেন, তিনি কলকাতায় আসছিলেন। সেখানে সাংবাদিকদের একজনের সঙ্গে কথার সময় তিনি এই যে রিফর্ম, এই যে মানে সমস্ত খুলে দেওয়া হচ্ছে, লিবারালাইজেশন, এটাতে কি হবে, রাষ্ট্র কি করবে, আর সরকার তো সব ছেড়ে দেবে এবার বলছেন। তখন উনি বলেছিলেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মার্কেটের প্রশ্ন, মার্কেট তো থাকবে, মার্কেটটাকে অস্বীকার করার কথা বলা হচ্ছে না, মার্কেটের নিয়ম কানুন গুলো ঠিক মতো পালিত হচ্ছে কিনা সরকার সেইটা নিয়ন্ত্রণ করবে, মানে বাজার এটাকে মনিটর করবে, বাজার ঠিক মতো কাজ করছে কিনা। বাজার যদি ঠিক মতো কাজ না করে, সরকার যদি হাত গুটিয়ে নেয়, অন্যদিকে মুখ ফিরিয়ে দেয়, তা কি হয়। তার একটা উদাহরণ তো আমেরিকাতেই আছে, যেমন ব্রাদার্সের ব্যাংক বন্ধ হলো এবং অনেক পাবলিক মানে অনেক প্রাইভেট মানে বড় বড় কর্পোরেশন লাফিয়ে উঠলো, এবং বেশ কিছু মানে সংস্থা, মানে ইউএস এর যে কংগ্রেস, মার্কিন মার্কিন কংগ্রেস, সেটা আর কি, কংগ্রেসের কাছে কি হাত পাতলো যে আমাদের উদ্ধার করো, লেমন ব্রাদার্স এর ব্যাংক থেকে শুরু করে অনেকে, এবং ডেট্রয়েট থেকে বেশ কিছু মানে কার ম্যানুফ্যাকচারিং সংস্থা। তো এই অবস্থাতে সরকার যে টাকাটা দিয়ে ওদের অনেকটা রেস্কিউ করলো, সেই টাকাটা কিন্তু পাবলিক মানি, অর্থাৎ ট্যাক্স পেয়ারের টাকা। তেমনি সরকার এটা না করে অনেক আগে যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে কিন্তু এই জায়গাতে তারা পৌঁছতে পারতো না, এবং সেটা যে হয় এরকম বেআইনি কাজ হয় তার অজস্র উদাহরণ পরে জানা। কিন্তু আমাদের এখানেও রাষ্ট্র বাজারটাকে খুলে দিচ্ছে, কৃষিতে তারা আশা করছে বড় ব্যবসায়ীরা আসছে, সত্যি তো কার্গিল তো মাল্টিন্যাশনাল, কার্গিল আসছে, তারপরে আইটিসি ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল, এরাও তো বিদেশে ফুটপ্রিন্ট আছে, দেশজ কোম্পানির কোনো সন্দেহ নেই, কিন্তু বিশাল কোম্পানি, এরা সবাই তো কৃষিতে ঢুকছে এবং আরো বেশি করে ঢুকবে, আরো আছে বড় বড় প্লেয়ার, তারা জাস্ট ঢুকলো বলে আর কি। তো
সেগুলোর এই কারণে নয় যে তারা কৃষি এবং কৃষককে উদ্ধার করতে আসছে, সেইখানে রাষ্ট্রের বা সরকারের একটা নিয়ন্ত্রণ, মনিটরিং এর একটা বিশাল একটা দায়িত্ব রয়ে গেছে, সেইটা আমার অ্যাবসেন্ট বলে মনে হচ্ছে। আশঙ্কা ওইটাই আর কি। হ্যাঁ, এবং আরো একটা তুমি যেটা বললে মিডিয়ার প্রসঙ্গে, সেটা আমার খুব বড় আশঙ্কা যে এই যে পাবলিকের ডিসকোর্সের মধ্যে, জনসাধারণের সাধারণ মানুষের চর্চার মধ্যে এই জিনিসটাকে তো নিয়ে আসতে হবে, সেই কর্তব্যটা বোধহয় মিডিয়াও এখন পালন করছে না। মূল্যবৃদ্ধি নিয়ে লোকের প্রশ্ন ছিল, তো আমাদের সঙ্গে গৌতম লাহিড়ী দিল্লি থেকে যোগ দিচ্ছেন। গৌতম দা লাগেই যোগদান করার কথা। গৌতম দা স্বাগত। আমি জানি তুমি অন্য প্রোগ্রামে ছিলে, তার জন্য তোমার আসতে একটু দেরি হলো। আমরা কৃষি নিয়ে আলোচনা করছি এবং এই মুহূর্তে যে প্রশ্নটা আমাদের সামনে আসছে, এই যে বর্তমান অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অত্যাবশ্যকীয় পণ্য নেই তুলে নেওয়ার কারণে বা অন্য কারণে, এই বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। আমি জানি না কতটা আলোকপাত এরা করতে পারবেন, আমার সহযোগী বন্ধু অগ্রজর প্রতিম সাংবাদিকরা। তা আমি এটুকু বলতে পারি যে সরকার কৃষিক্ষেত্রে কৃষি পণ্যের দামের থেকে কার্যত হাত উঠিয়ে নিতে চলেছে। কৃষি সংস্কারের লক্ষ্যে যে আইনগুলো হয়েছে তার মূল মানে অভিমুখটাই এটা, যে কৃষি পণ্যের ব্যবসা অন্য সমস্ত ব্যবসার মতো অবাধ হবে, যে যেখানে খুশি বিক্রি করতে পারবে, যত খুশি মাল মজুত করে ব্যবসা করতে পারবে, এবং চুক্তি চাষ হবে। এই তিনটে মূল বিষয় কৃষি সংস্কারের লক্ষ্য। এই উদ্দেশ্যে তিনটি আইন করা হয়েছে, যে আইনগুলো প্রত্যাহারের জন্য এই মুহূর্তে আন্দোলন করছেন কৃষকরা। গৌতম দা, মূল্য বৃদ্ধির সঙ্গে যে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি এবং কৃষকদের মূল্য দাম, ফসলের দাম না পাওয়া, আরেকজন দর্শক একটু আগেই বলছিলেন যে আমরা বাজার থেকে আলু কিনছি 40-42-50 টাকা করে, কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছেন 7-8 টাকা করে কেজি, তার বেশি নয়। এই যে কৃষি আইন সংস্কারের কথা বলা হচ্ছে, কৃষি সংস্কারের কথা বলা হচ্ছে, বাজারকে মুক্ত করে দেওয়ার কথা বলা হচ্ছে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে বহুদিন ধরে কৃষকরা যে বঞ্চনার শিকার হচ্ছেন তার থেকে তাদের মুক্তি দিতে এই নতুন আইন। কৃষকদের মুক্তি যদি দেওয়া হয়, তার একটা হবে, একটি প্রধান লক্ষণ হবে, তার প্রধান প্রমাণ হবে যে কৃষকরা ফসলের দাম পাচ্ছেন। তার কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন আইনে, গৌতম দা? না, প্রথম কথা আমি যেটা বলি যে এই মানে সাধারণত শীতকালে আমাদের একটা সাধারণ ধারণা আছে যে সবজির দাম খুবই কম হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে এই আইনটি হওয়ার আগে থেকেই কিন্তু সবজির দাম ঊর্ধ্বমুখী ছিল, এবং সেটা কিন্তু যা এখনো লক্ষ্য করা, আমরা জানি কিছুকাল আগে যে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ছিল। পেঁয়াজ চাষিরা দাম পাচ্ছিলেন না, কিন্তু পেঁয়াজের দাম মানে অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে বেড়ে যাচ্ছেও, এমনও যে নয় যে কমে গিয়েছে। কিন্তু অত্যাবশ্যক পণ্য আইন ধরে যেটা কথাটা বলা হচ্ছিল, কিন্তু সেই আইনের সঙ্গে যেটা যারা আন্দোলন করছেন তাদের মূল্যায়ন হলো যে এটা অনেকটা সেই ব্রিটিশ আমলের আইনের মতো, যে কারণে অ্যাকচুয়ালি মানে খাদ্যের মজুদ ভান্ডার প্রচুর রয়েছে কিন্তু বন্টন হচ্ছে না। তার ফলে দেখা গিয়েছিল যে মন্বন্তরের যে মূল কারণ, যে গবেষণা, তার একটা অন্যতম বিষয় ছিল কিন্তু এটাই। ফলে আমি এখনো বলতে পারছি না যে এই মুহূর্তে তো এই আইনটি সবেমাত্র লাগু হয়েছে, সরকার যেটা বলছে যে বা কৃষি পণ্য তারা সঠিকভাবে যে কোনো ভাবে বিক্রি করার স্বাধীনতা পাবেন, কিন্তু সেই ধরনের স্বাধীনতার যাদের জন্য আইন, তারা যদি সন্তুষ্ট না হন, মানে তারা তো নিজেরা তার মানে প্রকৃতপক্ষে আইনটি যাচাই করেছেন, এবং পাঞ্জাব এবং হরিয়ানা, বিশেষ করে পাঞ্জাবের কৃষক, তারা কিন্তু সাধারণ আমাদের পশ্চিমবাংলার মতো কৃষক নন, তারা যথেষ্ট শিক্ষিত, এবং তাদের বাড়ির লোকজন অনেকেই তাদের বিদেশে পড়াশোনা পর্যন্ত করেছেন। তারা চাষাবাদটাকে একটা পেশা হিসেবে নিয়েছেন। আর ভারতবর্ষের মূল শস্য ভান্ডার বলেই বলা হয় পাঞ্জাব এবং হরিয়ানাকে। ফলে গোটা আইনটার যে অভিমুখ বা লক্ষ্য যে এই সমস্ত জায়গার কৃষক, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যে কারণেই এরা কিন্তু যাবতীয় ওই প্রবল দিল্লির শীত উপেক্ষা করে, এবং আজকে প্রায় গতকাল রবিবার দিন সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রিতে নেমে গিয়েছিল। সেই অবস্থাতেও তারা কিন্তু হাইওয়েতে অবস্থান করেছেন। সরকার যে তাদের জায়গা দিয়েছিল, বুরারি বলে একটি জায়গা, একটি মাঠ, সেই মাঠে তারা যেতে রাজি হননি। এই কারণে তাদের পূর্বের অভিজ্ঞতা ছিল, অন্য চাষিরা যখন আন্দোলন করে সেখানে নিয়ে গিয়ে তাদের একরকম আটকে রাখা হয়েছিল। তারা চাইছেন যে এমন ভাবে রাজধানী দিল্লিতে মানে কেন্দ্রে তারা যদি আসতে পারেন, যেখান থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়। সরকার যে কিঞ্চিত ভাবিত
এটা লক্ষ্য করা গেছে কিন্তু গতকাল গভীর রাতেই কিন্তু জেপি নাড্ডা, অমিত সাহা তারা এই রাজনৈতিক প্রতিক্রিয়া বিচার করতে শুরু করেছেন এবং তারা কিন্তু বৈঠক করেছেন, তারপরে আজও আবার বৈঠক করেছেন। এখনো কোনো তারা আশ্বাস দিয়েছেন বা তাদের যে সঙ্গে যে কৃষকদের আন্দোলনরত কৃষকদের সঙ্গে যে বৈঠক করার কথা ছিল ৩রা ডিসেম্বর, যেটা অমিত শাহ বলেছেন প্রয়োজনে আমি আগেও বসতে পারি, কিন্তু সেই ধরনের এখনো বার্তা তাদের কাছে কৃষকদের কাছে পৌঁছয়নি। কিন্তু এই কৃষকরা যে কথাটা মূল প্রশ্ন হচ্ছে যে এতে পণ্যের দাম কমবে কি কমবে না, বা কৃষকরা কৃষক মানে ব্যাপারটা আইডিয়াটা হচ্ছে যে সরাসরি কৃষক ফসল বিক্রি করবেন, কিন্তু কি দামে বিক্রি করবেন এর নিশ্চয়তা কিন্তু আইনে যেটি স্পষ্টভাবে যেটা বিভ্রান্তিটা তৈরি করেছে, এই আইনে বলা হয়েছে যে বাজার নির্ধারণ করবে দাম, অর্থাৎ কেউ একটা ন্যূনতম দাম স্থির করে দেবে। এটা সরকার দাবি করছেন এমএসপি প্রথা থাকবে, কিন্তু সরকার একটি বা ন্যূনতম দাম স্থির করে দেবেন, এটা কোথাও আইনে না থাকার ফলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে এই সমস্ত পুঁজিপতিরা যারা ক্ষমতাবান লোক, যাদের সঙ্গে বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন প্রত্যেকেরই একটা আঁতাত থাকে, আর বলে আমরা সকলেই এটা স্বাভাবিক ধারণা, প্রত্যেকেই জানেন সেটা। ফলে এবং একটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে কোনো বিবাদ নিয়ে যেতে হবে, যেটা অতীতে মামলা করার অধিকার ছিল, সেই মামলার অধিকারটা আরো লঘু করে দেওয়া হয়েছে। ফলে তার বিচার একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, আমি কোনো নাম না নিয়েও বলতে পারি, দেশের যাদের বিশ্বের অন্যতম ধনীর তালিকায় যে সমস্ত শিল্পপতিদের নাম, তারা এই আজকাল এই কৃষি ব্যবসায় কিন্তু আগ্রহ দেখাচ্ছেন অত্যন্ত বেশি। এবং তারা যখন ওই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছবেন, তিনি কার কথা শুনবেন, যার কিন্তু কোনো আইনি দায়বদ্ধতা এই প্রস্তাবিত আইনে কিন্তু বলা নেই। ফলে এই নিয়ে একটা বিভ্রান্তি তো হচ্ছেই স্বাভাবিকভাবেই। ফলে আমি এখন বলবো যে এটা যে কোনো মানে দাম কমার ব্যাপারটাতে কোনো এই কিন্তু গৌতম দা আমি যেটা বলছি, আমি বলতে চাইছি যে এটা কৃষকদের একটা দাবি ঠিকই, এবং সরকারও বলছে যে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম যে দামে, সব থেকে কম যে দামে সরকার কিনে নেবে। এমএসপি তো আসলে প্রাইস গ্যারান্টি টাইপের, যে অন্য কোথাও যদি দাম না পাও, অন্তত 1200 টাকা হোক 1400 টাকা হোক, এই দামে সরকার কিনে নেবে। এখন এদিকে সরকার যে আইনটা করছে আদর্শগত ভাবে, মানে ভাবনার দিক থেকে, তত্ত্বগত ভাবনার দিক থেকে, সেটা হচ্ছে ফ্রি মার্কেট। আমি ফ্রি মার্কেটও করব, আবার একই সঙ্গে একটা ন্যূনতম দাম বেঁধে দেবো, এই দুটো তো হতে পারে না, এই দুটো তো একেবারেই মানে মেলে না, এটা তো অসঙ্গতি আছে, হতে পারে না কখনো। বাজার নির্ধারণ করবে দাম, কিন্তু বলা নেই যে সরকার নির্ধারণ করবে দাম। পরিষ্কার স্পষ্ট ভাষায় ইংরেজিতে লেখা রয়েছে যে মার্কেট ড্রিভেন প্রাইস হবে। অর্থাৎ এই সরকারের যে ভূমিকা, সমস্ত যাবতীয়, এই যে সরকার এই আদর্শে বিশ্বাসও করেন যে মানে লেস গভর্নমেন্ট, ফলে বিভিন্ন জায়গা থেকে বেসরকারি সংস্থাগুলোকে সুযোগ দেওয়া, তারা এই আদর্শে বিশ্বাসী। ফলে তারা মনে করেন সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে ধীরে 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 তারা কমিয়ে আনছেন এবং সামাজিক দায়িত্ব থেকে সরে এসে কেবলমাত্র প্রতিরক্ষা, বিদেশ, কূটনীতি, একমাত্র এতেই তারা এখনো পর্যন্ত সীমাবদ্ধ। যদিও ডিফেন্সের তো বহু সেক্টরকে ওপেন করে দেওয়া হয়েছে। মানে আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার বিশ্বাস করেন, তারা তাদের আর্থিক নীতি হলো, তারা মনে করেন এতেই উন্নতি হবে দেশের। কিন্তু সেটা ভারতের মতো একটা বহুদা বিভক্ত দেশের বহু রকমের পণ্য নানা জায়গায় উৎপাদিত হয়ে থাকে, তার কোনো সমতা নেই। যে পণ্য, গম যে পাঞ্জাবে উৎপাদিত হয়, সে গম সর্বত্র ভারতে উৎপাদিত হয় তা নয়। আখ যেখানে উৎপাদিত হয় সর্বত্র আখ উৎপাদিত হয় তা নয়। ধানের চাষ সর্বত্র হয় না। ফলে এক একটি জায়গার এক একটি রকম নিয়ম। সরকারের বক্তব্য হচ্ছে যে আমি তোমাকে আইনের দ্বারা, তুমি আগে কেবল মান্ডিতেই বিক্রি করতে বাধ্য ছিল, এই ধারণাটা কিন্তু ভ্রান্ত। এমন কিন্তু নয় যে কোনো কৃষক চাইলে সে অন্য কোথাও বিক্রি করতে পারতো না। এই সরকারই প্রথম আইনটাতে করে সেই সুবিধা দিলেন। এটি আমার ধারণা একটি ভ্রান্ত প্রচার। এই আইন আগেও ছিল। এই আইনটির মূল কথাই হলো সরকারের কোনো বিষয়ে, কৃষি সংক্রান্ত বিষয়ে দায়িত্ব থাকবে না। ঠিক, হ্যাঁ, আমি সেটাই বলছি যে সরকার এই তত্ত্বগত ভাবে, আদর্শগত ভাবে সরকার কোনো বিষয়ে দায়িত্ব নেবে না, সে কথাটা বলা, আর তার সঙ্গে যেহেতু আবার আন্দোলন হচ্ছে, তখন একটু মানুষকে শান্ত করার জন্য বলা না একটা এমএসপি থাকবে, এই দুটোর মধ্যে তঞ্চকতা আছে, এই দুটো একসঙ্গে হয় না, সেটা আমি পরিষ্কার বলতে চাইছি।
হ্যাঁ, রজতদা, এই যে কৃষি পণ্যে যে প্রশ্নটা আসছে, প্রশান্ত বিশ্বাস বলে একজন জিজ্ঞাসা করছেন, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধিতে কৃষক উপকৃত হবে, এরকম ব্যবস্থা সম্ভব হতে পারতো? কিভাবে সম্ভব? এটা করতে গেলে প্রথম কথা হচ্ছে যে এই কি করে কৃষি পণ্যের মূল্যটা বাজারে কিভাবে নির্ধারিত হয় এবং সেটা কিভাবে তারপরে কার হাতে যায়, কে মূল্যটা পায়, এটা দেখলেই বোঝা যাবে। আমরা যদি খেয়াল করে দেখি যে কৃষক চাষ করার পরে সে ধানই হোক আর আলুই হোক বা গমই হোক, সেটা সে মার্কেটে বিক্রি করতে পারছে না, তার বদলে অন্য কেউ তার কাছে তুলে নিচ্ছে, যাকে আমরা ফোরে বলছি, মিডল ম্যান বলছি, করে মার্কেটে করছে। এমনকি যদি এমএসপি দিয়ে রাজ্য সরকার ধান কেনে, ধানটা কিন্তু ফোরেরা গিয়ে জমা দিয়ে এমএসপিটা পেয়ে যাচ্ছে, তারা অনেক কম টাকা দিয়ে চাষির কাছ থেকে নিয়েছে। এই যে ব্যবস্থাটা, অর্থাৎ চাষির হাতে যথেষ্ট পুঁজি নেই, সে কর্জ না করে, অর্থাৎ মহাজনের কাছে হাত না পেতে নিজে চাষের জন্য সার, বীজ, জল সব ব্যবস্থা করে, লেবার সমস্ত কষ্ট ব্যবস্থা করে চাষ করে ফসলটা নিয়ে ধরে রাখতে পারে কিছুদিন, তাতে বাজারের দাম দেখে সে বাজারে যেতে পারে। সেই ব্যবস্থা করার মতো অবস্থা এখনো করা হয়নি। যে মহাজনী প্রথাটা অন্য চেহারাতে রয়েছে, যে কৃষি ঋণের জন্য যে ব্যাংকগুলো করা হয়েছে, কোঅপারেটিভ ব্যাংক গ্রামে গ্রামের উপরে গ্রামাঞ্চলে, সেই ব্যাংকগুলো কিন্তু মুষ্টিমেয় একটু বড় জমি আছে যাদের, তাদের দিকেই দেখে, কিন্তু গরিব চাষিদের কাছে তারা হাজারটা প্রশ্ন তুলে আটকে দেয় না। তখন এরা বাধ্য হয় যেতে গ্রামের বা এলাকার যে বড় মহাজন হয়ে উঠেছে, সার বিক্রি করছে, সাথে সারের দোকান আছে, ইলেকট্রিক পাম্প দিয়ে জল ভাড়া কাটিয়ে জল তো দিয়ে দিচ্ছে, বীজ এনে দিচ্ছে এবং ফসলটাও মাঠ থেকে তুলে দিচ্ছে। ফলে দামটা যাই হোক, দামটা যদি আজকে 1700 জায়গায় 2600 করে দেয়, চাষি যে চাষ করলো সে পাবে কিনা এই প্রশ্ন থেকেই যাবে, পাওয়ার না পাওয়ার চান্সটা বেশি। এবং সেই জন্যই অর্থনীতিবিদরা, আমি আগেই বলেছিলাম বারবার হ্যারিসের কথা, অক্সফোর্ডের যিনি ইকোনমিস্ট, তারা গবেষণা করে দেখিয়েছেন মাঝখানে থাকা যারা মধ্যস্থতা উপরে যারা ভোগ করছে, এই মিডলম্যানদের যদি না সরানো যায়, ফোরেদের যদি না সরানো যায়, মার্কেটের অ্যাক্সেস যদি না দেওয়া যায়, দামটা যতই বাড়ানো হোক করে ফসলের দাম এই গরিব চাষিরা পাবে না। কিন্তু এটার ভেতরে একটা অন্য সাইড আছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মহেন্দ্র সিং টিকায়েত, মহারাষ্ট্রের শারদ যোশী এবং পাঞ্জাব হরিয়ানার কৃষকরা যে আন্দোলনটা করেন, তারা ফসলের দামেরই আন্দোলন করতেন এতদিন, ফসলের একটা ন্যায্য মূল্য চাইতেন। সেই যে ন্যায্য মূল্য চাওয়াটা আগে বলেছিলাম একদম শুরু আলোচনায়, ওদের পেশিবহুল ওই মানে ফার্মার্স লবি যাদের বলা হয়, তারা সরকারের রাজনীতিতে যথেষ্ট প্রভাব আনতে পারে। ফার্মার্স লবি, তার মধ্যে আবার ভালো করে দেখলে তুলো চাষিদের লবি আছে, আখ চাষিদের লবি আছে, গম চাষিদের লবি আছে। তো এরা যখন দামের জন্য বলে, তারা মার্কেটে অ্যাক্সেস আছে বলেই বলতে পারে, মাঝখান মিডলম্যানদের ওরা এলিমিনেট করতে পারে, কারণ ওরা চাষি এবং একই সঙ্গে মিডলম্যানেরও, এই যেটা গৌতম আগে বলছিল, পাঞ্জাবের কৃষকরা প্রচুর সম্পন্ন এবং তাদের অনেক চারদিকে যোগাযোগ আছে, তারাই কিন্তু মার্কেট নিয়ন্ত্রণের জায়গাতে থাকে। ফলে দামটা বাড়লে এমএসপি পেলে ওদের লাভই হয়, ক্ষতি হয় না। তারা চাষি, যে এর আগে যিনি বলছিলেন, প্রশ্ন করছিলেন, তারা দামটা ঠিকই পায়। এবং এটা অশোক মিত্র দেখিয়েছেন। অশোক মিত্র যখন এগ্রিকালচার প্রাইস কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি তখন তার অভিজ্ঞতা কাজে করে যে চাষিদের যে মানে অর্থ এই মূল্য কত হবে, মিনিমাম সাপোর্ট প্রাইস, এই ব্যাপারে ওই ফার্মার্স লবি এমন চাপ দিত গভর্নমেন্টের উপরে, অশোক মিত্র দেখতে অনেক সময় অযৌক্তিক ভাবে তারা দাম বাড়িয়ে দিচ্ছে, কারণ তারা দামটা পায়, মানে পাওয়ার ক্ষমতা রাখে। পশ্চিমবঙ্গের মতো, পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা, এরকম বহু জায়গা আছে, উড়িষ্যা, যেখানে কৃষক মানে কৃষিজীবীরা অত ক্ষমতা নেই, তাদের দুর্বল, তারা জমির পরিমাণও কম, আর্থিক দিক থেকেও সংগতি কম, রাজনৈতিক ভাবেও দুর্বল। তারাও একের অন্যের মিছিলে যেতে পারে, কিন্তু সেই মিছিল নিজেরা অর্গানাইজ করে দাবি আদায় করার ক্ষমতা তাদের নেই। আচ্ছা, এই জন্যই তারা পায় না। এই যে প্রশ্নটা উঠছে, এটা অনেকেরই প্রশ্ন, এই যে স্বামীনাথন কমিটির যে সুপারিশ ছিল যে কৃষির যেটা ইনপুট কস্ট, তার 1.5 গুণ অন্তত দাম হতে হবে, তাহলে কৃষকের পক্ষে সেটা অন্তত তার কি বলবো, অন্তত ঘরের পয়সা যায় না, অন্তত সে খেয়ে পরে বাঁচতে পারে, এরকম একটা অবস্থা হয়। সেটা রূপায়ণ করতে অসুবিধা কোথায়? সেখানে তো আমি যতদূর জানি, সেটা কিসের 1.5 গুণ, সেই বিতর্কেই শেষ পর্যন্ত আটকে রইলো। মানে ইনপুট কস্ট এক্স্যাক্টলি কি, কতটা ইনপুট এবং তার ক্রেডিটের কস্ট কত? এই যে কৃষক যে মহাজনের থেকে সুদ ধার নিচ্ছে, তার যে সুদ, তা তো সত্যি সত্যি ইনস্টিটিউশনাল হিসেব করলে বছরে 400% পর্যন্ত হয়। আমি নিজেই কৃষি নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে
যে সমস্ত জায়গায় কৃষকদের সুইসাইড বেশি হয়, তেলেঙ্গানাতে, বিদর্ভতে 400% পর্যন্ত সুদের হার, সেখানে ইনপুট কস্ট হিসেব করা নিয়ে তো খুব ঝামেলা হয়ে গেল, মানে কোনো ঐক্যমত্যে শেষ পর্যন্ত পৌঁছানো গেল না। এটা কি কখনো সম্ভব আমাদের দেশে? এবং ইনস্টিটিউশনাল ক্রেডিট যদি না হয়, মহাজনী সুদ থেকে বেরিয়ে এসে ব্যাংকের থেকে সুদ হয়ে ব্যাংকের থেকে নেওয়া ঋণ, মহাজনী ঋণের থেকে বেশি বেরিয়ে এসে ব্যাংকের থেকে নেওয়া ঋণ, এটা ওই রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ ছিল, সেটা যদি কার্যকর করা না যায়, তাহলে তো সত্যি সত্যি এই চক্র থেকে কোনোদিন বেরোনো যাবে না। আমি যদি 400% সুদ, মানে সুদ এই হারে টাকা ধার নেই, তাহলে আমাকে তো পৃথিবীর কোনো ব্যবস্থা আমাকে বাঁচাতে পারবে না, তাই না? একেবারে। এবং এবং এই জায়গাটাতে কি মানে যথেষ্ট পলিটিক্যাল উইল আমরা দেখতে পাই যে এই ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য, এই মহাজনী ব্যবস্থাটাকে ভেঙে ব্যাংককে কার্যকরভাবে, প্রাতিষ্ঠানিক ব্যাংকে এগিয়ে এসে কৃষির জন্য তারা ঋণ দেবে। রজতদা কিছুটা এটা আলোচনা করেছো, এবং তার জন্য সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সেগুলোকে শক্তিশালী করা, জোরদার করা, ব্যাংককে আরো বিকেন্দ্রীভূত করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এগুলোর দিকে তো আমি কোনো নজর দেখতে পাচ্ছি না। আমি তো উল্টোটা দেখতে পাচ্ছি, ছোট ছোট ব্যাংকগুলোকে এক করে বড় ব্যাংক করে দেওয়া হচ্ছে। সব ব্যাংকে গৌতমদা যেটা বলছিল, তাকে একটা বাণিজ্যিক কর্পোরেট একটা লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে ব্যাংকের যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, একজন দর্শকও বলছেন সামাজিক দায়িত্ব থেকে হাত উঠিয়ে নেওয়া, সমস্ত কিছুই লক্ষণ তো দেখা যাচ্ছে না। ফলে কৃষির উন্নতিটা কিভাবে হবে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কিছু বুঝতে পারছো নাকি? না, অন্তত একটা জিনিস বুঝতে পারছি, যতক্ষণ না আমাদের যারা সরকার পরিচালনা করছেন তাদের আর্থিক নীতি সম্পর্কে তারা যদি সুস্পষ্ট না, এমনি লক্ষ্য করলে দেখবে দুটো জিনিস। এক হচ্ছে কিন্তু এর পরীক্ষাটা কিন্তু, এই আইনের পরীক্ষা কিন্তু বহু আগে বিহারে করা হয়েছে। বিহারে কিন্তু মান্ডি ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে বিহার থেকেই কিন্তু কর্পোরেটদের একটা লক্ষ্য ছিল যে এখানে ব্যবস্থাটাকে কতটা সাফল্য মণ্ডিত করা যায়। রাজনৈতিক সাফল্য এসে গিয়েছে, ফলে তার ফলে একটা এক ধরনের তারা স্বীকৃতি পেয়েছেন বলে মনে করছেন। ফলে এটা গোটা দেশে প্রভাবিত করা যায় কিনা। কৃষি আইন এই লাগু করার আগে কিন্তু আরেকটা জিনিস করেছিলেন তারা, সেটা হচ্ছে সমবায় ব্যাংকের যে নিয়ম আইন, সেটাকে তারা কিন্তু সংশোধন করেছেন। সেই সংশোধনের ফলে সমবায় ব্যাংকের যে নিয়ম বা যারা বোর্ড অফ ডিরেক্টর হতে পারতেন, এখন দেখা যাচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে ইচ্ছা করলে কোনো বাইরের কেউ, আমরা সকলেই জানি সেই বাইরের কেউ বলতে হচ্ছে তিনি সেই শিল্পপতির প্রতিনিধি সেই সমবায় ব্যাংকে আসবেন যিনি ওই কৃষি পণ্যের ব্যবসায় ঢুকতে চাইছেন। ফলে এটাকে কিন্তু মানে কোনো একটা, এবং সেটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, এবং সেটা কিন্তু বিচ্ছিন্ন কোনোভাবে কোনো আইন কিন্তু আসেনি। আইনটা একটা সুনির্দিষ্ট ভাবে পরিকল্পনা মাফিক, কিন্তু এটাকে হঠাৎ করে করা হয়েছে এরকম নয়। এই আইনটার পেছনে একটা ধরনের প্রস্তুতি ছিল, যে প্রস্তুতি হচ্ছে ব্যাংকের একীকরণ, সমবায় ব্যাংকের লঘুকরণ, সমবায় ব্যাংকের যে ভূমিকা, এবং কিছু কিছু ব্যাংক লক্ষ্য করা যাচ্ছে তারা আচমকা হঠাৎ হঠাৎ তারা লালবাতি জ্বলতে শুরু করেছে, তাদেরকে মার্জ করিয়ে দেওয়া হচ্ছে অন্য বড় ব্যাংকের সঙ্গে। কিন্তু এই গোটা আসলে এই মুহূর্তে যেটা গোটা আর্থিক যে লক্ষ্য, সেই আমাদের তাতে দেখা যাচ্ছে যে শিল্প উৎপাদনের থেকে কৃষি হচ্ছে একমাত্র পণ্য যার এখনো বাজার নিশ্চিত। মানুষ যেখানে ধান ভাত খায় সে চাল কিনবেই। ফলে এটার থেকে বেরিয়ে আসা যাবে না। ফলে এই বাজারটাকে কিন্তু ধরার একটা চেষ্টা চলছে সংগঠিত শিল্পের মালিকদের থেকে আর কি। ফলে যে কারণে যেটা বলছি, যেটা সরকার যে কথাটা বোঝাতে চাইছেন যে কৃষি পণ্য চাইলে তো কারোর সঙ্গে চুক্তি করে নেবেন, সেই চুক্তি অনুযায়ী তিনি একটা দাম ঠিক করে দেবেন, সেই দাম অনুযায়ী তিনি কিন্তু এই আইনে কোথাও বলা নেই যে কথাটা তুমি বললে স্বামীনাথন কমিটির কথা, বা ইনপুট কস্ট তো ভেরিয়েবলস, তাই না? আজকে ডিজেল বা পেট্রোল ইত্যাদির দাম, সারের দাম ক্রমাগত যে বেড়ে চলেছে, কোনোভাবে কি আইনে বলা আছে যে এই দামের মানে যে বাড়বে তার অনুপাতিক হারে কৃষি পণ্যের দাম হবে? আমার বক্তব্য, সরকারের উদ্দেশ্য যদি খুব মহৎ হয় তাহলে এইগুলোকে স্পষ্ট করে বলে দিন না, কার কোনো বিভ্রান্তি থাকবে না। অর্থাৎ ইনপুট কস্ট বাড়লে সেই অনুযায়ী ফসলের দাম ন্যূনতম দাম স্থির করবে, তার পরিবর্তে ওই কথাটা ব্যবহার করা যে বাজার নির্ধারণ করবে। এই বাজার নির্ধারণ করবে এটা কে বাজারের কে নির্ধারণ করবে? সরকার বলেনি যে আমি করব, সরকার বলছে প্রশাসনিক ব্যবস্থা এমএসপি দেওয়ার, সেই প্রশাসনিক ব্যবস্থাটা বহাল থাকবে, সে থাকবে, কিন্তু প্রশাসনিক ব্যবস্থাটা তো অকেজো হয়ে যাবে ক্রমশ যদি সমস্ত ভাবে কৃষকরা বাধ্য হন এইভাবে তাদের কাছে তাদের ফসল বিক্রি করে দিতে, বা তাদের ইচ্ছা মতো যে পুঁজিপতির ইচ্ছা মতো তিনি যদি চাষ করতে শুরু করেন আর কি।
তো সেক্ষেত্রে তো কৃষকরা কোনো নির্দিষ্ট দাম পাবেনি। না এই গৌতম দা, গ্যারান্টির কথাটা যদি আইনে স্পষ্ট করে বলে দেওয়া হতো, তাহলে কিন্তু আর কোনো অসুবিধায় কৃষকরা কিন্তু, এই কৃষকরা যাদের কথা বলছি, তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থটা তারা সবচেয়ে আগে বুঝছেন না। আমরা মধ্যবিত্ত বা বাকিরা যতটুকু যা বুঝছি, তারা নিজেরা চাষ করেন, তারা জানেন তো কোথায়। এবং অনেকেই, যেটা রজত বলছে, অনেকেই বৃহৎ চাষি, এরকম নয় যে প্রান্তিক চাষি পশ্চিমবাংলার গ্রামের গরিবের মতো 1 বিঘা 1.5 বিঘা জমির কিন্তু মালিক সকলে নয়। ফলে এই যে একটা কর্পোরেটাইজেশন অফ ফার্মিং যেটা হয়েছে, কিন্তু সেটার যে সুবিধা অসুবিধা, সেই সুবিধাগুলো সরকার এটাকে একটা আইনি পোশাক পরিয়ে সেটাকে টোটাল কর্পোরেটের হাতে গোটা কৃষিটাকে তুলতে চাইছেন। তার ভালো মন্দ তারা জোর করে বোঝাতে চাইছেন, কিন্তু যাদের জন্য ভালো তারা এখনো এই শীতের রাস্তায় অন্ধকারে পড়ে রয়েছেন, এটাই অদ্ভুত লাগছে। অবশ্যই, অবশ্যই। এখানে একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, কথা বলতে চাইছি। এই যে গৌতম যে বললো তার খেই ধরে যে এটা ঠিক যে এখন কর্পোরেটের হাতে এই পুরো কৃষি ক্ষেত্রটা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংঘাতের কারণটা ওইখানে যে কৃষি থেকে যারা পুঁজি তৈরি করেছে, পুঁজি সঞ্চয় করেছে, যারা পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক, যারা মহারাষ্ট্রের আখ বা তুলো চাষি, হ্যাঁ, উত্তরপ্রদেশের আখ চাষি, পশ্চিম উত্তরপ্রদেশের অর্থাৎ জাট বেল্টের যারা গম চাষি, এই যে চাষিরা, এরাও কিন্তু এক ধরনের পুঁজি সঞ্চয় করে করেছে বলেই তাদের গলার জোর বেশি, কবজির জোর বেশি। আরো বড় বৃহৎ পুঁজির হাতে যারা এই সরকার এই কৃষিক্ষেত্র খুলে দেওয়ার চেষ্টা করছে, সেইখানে এরা লড়াইটা করছে, এদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাবে, এদের যে কন্ট্রোল সেটা আলগা হয়ে যাবে। ফলে এই লড়াইটার ভেতরে একটা পরিষ্কার একটা মানে কি বলবো, একটা অ্যান্টাগনিজম রয়েছে, যেটা চট করে রিজলভ হবে না, যেটা চট করে মিটবে না। চাপা দেবে কি হবে, আপাতত সমঝোতা কি করবে সে সরকার করবে কিছু একটা, কিন্তু এই ভেতরে যে সম্পর্কটা, এটা রীতিমতো বৈরিতামূলক আর কি। এখানে ওই মানে বড় বড় শিল্প সংস্থা, কার্গিল ইন্ডিয়াই হোক, আইটিসি চৌপুর হোক, বা আরো যারা বড় বড় প্লেয়াররা আসবে তারাই হোক, কিন্তু তাদের সঙ্গে এখনকার যারা পাঞ্জাব হরিয়ানার কৃষকরা, তাদের লড়াইটা কিন্তু দুটো পুঁজিরই লড়াই। এখানে ছোট পুঁজি, কিন্তু এটা পুঁজি, এটা একদম গরিব কৃষকদের, পশ্চিমবঙ্গ কৃষকদের মতো দিন আনি দিন খাইয়ের অবস্থা থেকে তারা লড়ছে না, এটা বুঝলাম। হ্যাঁ, কিন্তু একই সঙ্গে বিশেষ করে মানে নানা জায়গায় চর্চা দেখে, সোশ্যাল মিডিয়ায় চর্চা দেখে আমার যেটা মনে হয়েছে, অন্তত এটাও বোধহয় পরিষ্কার করে বলা ভালো, হয়তো হয়তো রিটেল বাজারের উদাহরণ দিলে অনেকের বুঝতে সুবিধা হতে পারে। যখন ওয়ালমার্ট বাজারে আসে, তখন কিন্তু আমার আরামবাগের যে রিটেলের দোকান, আরামবাগ ফুড মার্ট, সেটাকেই ছোট মনে হয়। আরামবাগ ফুড মার্ট কিন্তু আবার অনেক পাড়ার দোকানকে কাছে বিরাট বড় বলে মনে হয়। আরামবাগ ফুড মার্ট যদি পাড়ার দোকানগুলোর সঙ্গে একসঙ্গে হয়ে ওয়ালমার্টের বিরুদ্ধে লড়াই করে, আমার কাছে ব্যাপারটা অনেকটা সেই রকম দেখতে লাগছে। তার মানে এই নয় যে এতে সকলের স্বার্থই সুরক্ষিত হচ্ছে বা সকলের স্বার্থই উপেক্ষিত হচ্ছে। এখানে কিন্তু একটা বোধহয় মাঝামাঝি একটা, যারা ঠিক এই আন্দোলনটার কথা আমি বলছি, এই মুহূর্তে যারা করছেন, এমন নয় যে তাদের ফলে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কৃষকদের কোনো ক্ষতি হচ্ছে, কিন্তু প্রত্যক্ষভাবে তাদের যা কিছু সমস্যা, সেগুলো বোধহয় অ্যাড্রেসটা হচ্ছে না, আমার যেমন। একেবারেই তাই। এবং এখানে একটা কথা হচ্ছে, বাজার সম্বন্ধে বারবার বলা হচ্ছে তো, যে ফ্রি করে দিলাম, কৃষকদের হাত একদম মুক্ত হয়ে গেল, কৃষকরা বাজারে যাকে খুশি বিক্রি করতে হবে। এই যে থেকে সবকিছু তারা ধারণা তৈরি হচ্ছে, বাজারে হাতে একবার ছেড়ে দাও, বাজার সব কারেকশন করে ফেলবে। কৃষিতে যা সংকট, যা সমস্যা, সবকিছু বাজারের হাতে দিলে বাজার কিন্তু তখন সমস্ত করে দেবে। ওপেন মার্কেটের একটা সরবরাহ দাওয়াই আছে। এই যে ধারণাটা কত ভ্রান্ত, সেটা আমরা গত 20 বছরে ভারতবর্ষে দেখেছি, এবং একই সময় ইউরোপ আমেরিকাতেও দেখেছি, যে বিশাল আর্থিক সংকটের মধ্যে পড়েছে। কই বাজার উদ্ধার করতে পারলো আমেরিকাতে? 2008-এ যখন সংকট দেখা গেল, একের পর এক বড় বড় বৃহৎ বহুজাতিক সংস্থা বন্ধ হয়ে গেল, ব্যাংক বন্ধ হয়ে গেল, তখন বাজার কোথায়? তখন তো রাষ্ট্রের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে রাষ্ট্রকে তাদের উদ্ধার করতে হয়েছিল, বাজার করেনি, করেছিল রাষ্ট্রের অর্থাৎ সাধারণ মানুষের টাকায়। বাজার মানেই সবকিছু একদম নিরাময় করে দেবে, এইটা এই ভুল ধারণা বা ইলিউশন থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং কৃষি তো বাজারের হাতে সব ছেড়ে দেওয়ার মানেটা হচ্ছে একমাত্র একটা শ্রেণীর হাতে বাজারকে খুলে দেওয়া, তারা লুট করতে যাতে আরো বেশি করে পারে।
যেভাবে খনি এলাকা খুলে দেওয়া হয় কিছু এতে আদিবাসীদের ঠকিয়ে তাদের জমি জায়গা সবকিছু নিয়ে দিয়ে সেই কৃষি খনির যে মালিকরা কি করে, খনি থেকে যে নিষ্কাশন করে, খনি থেকে যে খনিজ পদার্থ তোলে, যে বিশাল প্রফিট করে, তারা দেশে এবং দেশান্তরে রপ্তানি করে ইত্যাদি করে, কিন্তু যাদের কাছে নেয় তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। তেমনি ভারতবর্ষ বাজার যদি কৃষি এলাকাকে, কৃষি ক্ষেত্রকে, কৃষির সমস্ত ব্যবস্থাটাকে একেবারে খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় এবং মার্কেটিং এর সমস্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু দেশের বেশিরভাগ মানুষই তো গরিব এবং মধ্য চাষী, প্রান্তিক চাষী, তারা সবচেয়ে বেশি মানে বিপদে পড়বে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর কিরকম স্কেলটা বোঝা যেতে পারে, সারা ভারতে এই মুহূর্তে ৭৫০০-র ওপর বড় মার্কেটিং, ওই যে যাকে বলে সবজি মান্ডি, ৭৫০০ মতো সারা ভারতে, এবং সপ্তাহে ২ দিন ৩ দিন হাট বসে, এরকম হাটের সংখ্যা সারা ভারতে ২৭,০০০। এই সবজি মান্ডির বাইরে গৌতম আগে একবার বলেছিল, বাজারে অনেকটাই কিন্তু খোলা, নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ এই যে হাটগুলো তার 10% থেকে 15% হচ্ছে মোটামুটি নিয়ন্ত্রণে থাকে, বাকিটা সব যে কোনো চাষি গিয়ে খুচরো জিনিস, দুটো কুমড়ো একটা লাউ নিয়ে গিয়ে বসে বিক্রি করে আসতে পারে। তো বাজারের যে একটা অসংগঠিত চেহারা আছে, একটা সংগঠিত চেহারা, একটা অসংগঠিত চেহারা, দুটোই আছে। সেইখানে এখন যদি বৃহৎপতি এসে বলে থাবা বসিয়ে, যেটা শুরু হয়েছে একটু একটু করে, মধ্যপ্রদেশে ভোপাল ইত্যাদিতে আইটিসি চৌপাল শুরু করেছে, কার্গিল, পাঞ্জাব এবং বিহার ইত্যাদি জায়গায় শুরু করেছে। তো এইগুলো যদি আরো বড় হয়ে আসে তাহলে কিন্তু বাজারটা ডিস্টর্টেড হবে, তখন মিনিমাম যেটুকু আর কি এরা পাচ্ছে সেটাও পাবে না সন্দেহ। মানে এইটার এখনো ক্লিয়ার নয় সত্যি কথা বলতে কি। একদমই তাই, একদমই তাই। যেটা বলছো আর কি, যে তত্ত্বগত ভাবেও ফ্রি মার্কেট সব সমস্যার সমাধান করে দেবে, তত্ত্বগত ভাবে কিন্তু এর মধ্যে ধরা আছে যে ইনফরমেশন সিমেট্রি আছে, অর্থাৎ কিনা প্রত্যেকের কাছে একই তথ্য আছে। এখন অতি বড় সংস্থা কার্গিলের কাছে তথ্য রয়েছে যে আজকে কোথায় কোথায় কি অবস্থা, কোথায় কি দাম ফসলের, কোথায় দাম বাড়বে কমবে, আগামীকাল কোথায় বৃষ্টি হবে, এইসব তথ্য তার কাছে কত নিবিড় ভাবে রয়েছে, বা গোপন ভাবে পাওয়া তথ্য। সরকার আজকে চেক বিলি করছে না, সরকার 15 দিন পরে চেক বিলি করবে, 15 দিন পরে নগদ টাকা দেবে, সেই তথ্য যদি গরিব কৃষকের কাছে না থাকে তাহলে সে আর কার্গিল কিন্তু সমান কম্পিউটার হলো না, তত্ত্বগত ভাবে হলো না। এবং যেটা আমাদের দেশে হয় প্রবল ভাবে, যেটাই হয়, এই ইনফরমেশন অ্যাসিমেট্রি থাকলে তত্ত্বগত ভাবেও বাজার কাজ করার কথা নয়, এবং সে কথাটা কিন্তু ফ্রি মার্কেটে প্রবক্তারা কখনো খুলে বলেন না। গৌতম দা, একটা বিষয় একটু আমরা আলোচনা করতে চাইবো, যেটা দর্শকরা আলোচনা করছেন, আমরা রজতদা একটু আলোচনা করছি, মিডিয়া কেন কৃষকদের আন্দোলনকে টিভিতে দেখাচ্ছে না? মিডিয়াগুলোকে সত্যি দলদাসে পরিণত হয়ে গেছে? একজন দর্শকের প্রশ্ন। গৌতম দা যদি কিছু বলো, তুমি তো দিল্লিতে আছো। হ্যাঁ, এটা ঘটনা, সত্যি কথা। বেশ কিছু আমি সোশ্যাল মিডিয়ায় বহু চাষ কৃষক এবং তাদের বক্তব্য আমরা শুনছিলাম যে দিল্লির একটি হিন্দি 1 নম্বর চ্যানেল, তারা গিয়েছিল কৃষকদের ইন্টারভিউ দিতে, এবং কৃষকরা তাকে সেইখান থেকে গদি মিডিয়া বলে তাড়িয়ে দিয়েছে। এবং এটা ঘটনা যে দিল্লির মিডিয়ার বেশিরভাগ যে ওই যে কর্পোরেট নিয়ন্ত্রণ, একটি হাউস তো যারা কৃষি পণ্যের বাজারে আসবেন তারা তো দিল্লির অধিকাংশ মিডিয়ার প্রধান শেয়ার হোল্ডার, এবং তিনি চাইবেন কেন, তারই নিয়ন্ত্রিত, তারই পুঁজি লগ্নি আছে এমন কোন মিডিয়াতে তিনি যা চান তার বিরোধী কোন সংবাদ পরিবেশিত হবে। দুটি একটি চ্যানেল করছে সাহসের সঙ্গে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বেশিটাই আসছে কিন্তু আমি যেটাকে বলি অল্টারনেট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, সেখানেই তো আসে, সেখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু জানতেও পারছে। বিশেষ করে যখন এই চাষি আন্দোলনকে, যখন খালিস্তানি আন্দোলন, আইএসআই এর আন্দোলন এইসব বলে যখন আখ্যা দেওয়া হয়েছে, তখন কিন্তু সেই কৃষকরা কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছেন আর কি। এমনকি তাদের হয়ে মানে অত্যন্ত সাধারণ মানুষও কিন্তু তার প্রতিবাদ করছেন আর কি, যে এটা মানে সঠিক তথ্য দেখানো হচ্ছে না। কিন্তু এই ধরনের একটা তো মিডিয়ার তো এখন সর্বত্রই যেটা দাঁড়িয়েছে যে আমাদের যে সরকারের যে প্রোগ্রাম বা সরকারের যে নীতি, সেটারই ভালো প্রচার করা এবং বিরোধী, অধিকাংশ মিডিয়াতে একটা জিনিস লক্ষ্য করা যায়, সব থেকে বেশি আলোচিত হয় বিরোধীদের নিয়ে, সরকার নিয়ে কম। সরকার কি করছেন সেই আলোচনাটা প্রায় হয়ই না, বিরোধীরা কতটা খারাপ কাজ করছেন সেইটা আলোচনাটা কিন্তু অনেক বেশি জায়গা পায়, 70% জায়গা কিন্তু বিরোধীরা।
ভারতবর্ষে একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল মাত্র 44টা আসন পেল, কিন্তু তাকে নিয়ে প্রায় 60 ভাগ সময় যায় মিডিয়ার। কারণ ওই যে একজনকে ক্রমাগত আক্রমণ করা, কারণ আর কাউকে তো করা যাচ্ছে না, আর কাউকে তো করা যাবেও না, সেখানে তো হাত পা বাঁধা। ফলে এটা ঘটনা ঠিকই যে এটা দুর্ভাগ্যজনক যে গণমাধ্যমের যে ভূমিকা, যে প্রকৃত চিত্র তুলে ধরা, সেই চিত্র কিন্তু তুলে ধরা হয় না। যেমন মাইগ্রেটরি লেবারদের ক্ষেত্রে প্রথম তো তুলেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু সমস্যা হলো গৌতম দা, রাজা, সমস্যা হলো যে একজন নাগরিককে, আমাকে এবং আমাদের দর্শকদের, আমাদের প্রত্যেককেই এই ধরো চাল ডাল তেল আলু এগুলো তো খেতেই হবে। কার্তিক পূর্ণিমায় কাশী বিশ্বনাথের ওখানে গঙ্গায় প্রদীপ ভাসাতে হবে কি হবে না, এটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই। সারা দেশের মিডিয়া যখন দেখাচ্ছে, একটু আগে দেখছিলাম, এটা হচ্ছে কার্তিক পূর্ণিমার মাহাত্ম্য কীর্তন করছে ভারতের মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, কিন্তু তাদেরও তো রাত্রিবেলা খেতে হবে, কৃষ্ণটা একবারে বাদ দিলে চলবে না। এবং একটা সুকৌশলে কিন্তু একটা প্রচার চলছে মিডিয়াতে, বিশেষ করে আমি বাংলা টেলিভিশন চ্যানেলেও দেখেছি কখনো কখনো একটি কর্পোরেট হাউসের কিছু পণ্য, কৃষি পণ্যের জন্য ভারতীয় ক্রিকেটের প্রধান যিনি ছিলেন, বহু নামি দামি ক্রিকেটার, এবং তিনি বিসিসিআই এরও একজন হর্তাকর্তা, তিনি সেই কোম্পানির হয়ে প্রচারে নেমেছেন। এবং সেটা জানি সেই কোম্পানির মালিকটিকে। ইলিশ মাছের রান্নাটা বড় কথা নয়, তেলটি আসল, তেলটি হচ্ছে আসলে ম্যান অফ দ্য ম্যাচ। ফলে এই তেলের যিনি উৎপাদক, সেই উৎপাদক কিন্তু বসে আছেন আহমেদাবাদে, এবং তিনি চাইবেন না এমন কোন মিডিয়াতে এমন কোন কৃষি বিরোধী সেই তার নীতি বিরোধী কোন আন্দোলনের প্রচার হোক। এবং সেটা ফলে স্বাভাবিকভাবে এটা দুর্ভাগ্য, এটা ঘটনা কে বল, আমাদের দেশে এটা সম্ভব যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার যিনি ভাষণ দিচ্ছেন এবং অধিকাংশ মিডিয়া ডিসাইড করলো যে উনি অত্যন্ত ভুল কথা বলছে, সেজন্য আমরা দেখাবো না। এই ধরনের সাহসী সিদ্ধান্ত তো ভারতের মিডিয়ার কাছে এখনো দেখা যায়নি, এখনো দেখা যাচ্ছে না। যে বলছি না যে ইচ্ছাকৃতভাবে মোটিভেটেড হয়েছে একটি দলের রাজনৈতিক দর্শনের কেউ বিরোধী বলেই তার বিরুদ্ধে প্রচার করে যেতে হবে মিডিয়াকে, আমি এমন কথা বলছি না। আমি বলছি যেটা বাস্তব চিত্র, সেইটা তুলে ধরতে কেন অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে একটি কারণে, তাদের হাত পা বাঁধা। তাদের সত্যি সত্যি এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাদের ওই কর্পোরেটের শৃঙ্খল ছাড়া হারাবার আর কিছু নেই। সম্ভবত তাই, সম্ভবত তাই। আমরা দেখবো। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই আইনগুলো যখন প্রণয়ন করা হলো সেপ্টেম্বর মাসের শেষে, একই দিনে রাজ্যসভায় দুটো আইন পাশ করা হয়েছিল, তখন কি প্রবল বিশৃঙ্খলা হয়েছিল আমরা দেখেছি। এবং অনেকেরই বক্তব্য, বিরোধীদের অভিযোগ, যে অভিযোগের পরে কিছু সপক্ষে কিছু ডকুমেন্টারি এভিডেন্সও পাওয়া গেছিল রাজ্যসভার ভিতরে সিসিটিভি ফুটেজ থেকে, যে তাদের যে ডিভিশনের দাবি, অর্থাৎ কিনা সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কিনা হাউসে, রাজ্যসভায় বা সংসদের কোনো কক্ষে, সেটা প্রমাণ করার দাবি উঠেছিল এবং সেটাকে কিন্তু উপেক্ষা করা হয়েছিল। যদিও তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তখন এতে ছিলেন, অধ্যক্ষের আসনে ছিলেন রাজ্যসভা। তখন জনপ্রতিনিধিদের কথা সরকার শোনেনি আইন প্রণয়নের সময়। জনপ্রতিনিধিদের কথা না শোনার মূল্য কি এবার সরাসরি জনতার কথা শুনতে হবে তার মূল্য দিতে গিয়ে? আমি জানি না, তোমাদের কি মনে হচ্ছে? এই প্রশ্নটা দিয়ে আলোচনা শেষ করব। গৌতম দা, রজত দা, দুজনে যদি সংক্ষেপে বলো। গৌতম দা আগে। না, শেষ দেখো, এখানে যে এই সরকার যখন জমি অধিগ্রহণ আইন এনেছিল, তাকে শেষ পর্যন্ত কিন্তু জনতার বিরোধেই, তাতে যদিও রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছিল বা সহযোগিতা করেছিল, তাতে সরকার কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই আইনটি তারা, কেন্দ্রীয় আইনটি তারা কিন্তু লাগু করেননি, কিন্তু এখনো কিন্তু সেই সিলেক্ট কমিটি কিন্তু বহাল আছে, সেটাকে কিন্তু বাতিল করা হয়নি। এবং ফলে তারা যে কোনো মুহূর্তে এটা কেন্দ্রীয় স্তরে আনতে পারেন। তারা যেটা করেছেন সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যেতে তাদের যে সরকার রয়েছে তাদের দিয়ে আইনটি কিন্তু রাজ্য স্তরে প্রণয়ন করিয়েছে। ফলে সেইভাবেই তারা কিন্তু চেষ্টা করছেন একের পর এক রাজ্য অধিকার করার। দ্বিতীয়ত যেটা বলছি, জনতার প্রতিরোধ নিঃসন্দেহে কাল রাত্রি থেকে যে আলোচনা সরকারের উচ্চস্তর মহলে শুরু হয়েছে, তারা বুঝতে পেরেছেন যেটা দিল্লির সমস্ত সীমান্ত বন্ধ হয়ে যাওয়াতে যেটা সমস্যা, যে সমস্ত ট্রাক আটকে রয়েছে যেগুলো সবজি নিয়ে আসে, হিমাচল থেকে যে ফসল আসে, যে ফল আসে, আপেল, সেই আপেল আসা বন্ধ কারণ রাস্তায় সেগুলো কিন্তু পচতে শুরু করবে। ফলে তাতে একদিকে যেরকম দিল্লির বাজারে, যেমন আজকেই
খবর হচ্ছে যে আমাদের যে সবচেয়ে বড় মান্ডি আজাদপুর মান্ডিতে তার সাপ্লাই 50% নেমে গিয়েছে। ফলে বাজারের দাম অস্বাভাবিক বাড়বে, যেটার দায় কিন্তু যে মিডিয়া মানে তারা কিন্তু ওই রাতের বেলায় বাড়ি গিয়ে যখন খাওয়ার সময় জানতে পারবেন যে কেন বেশি দামে কিনতে হচ্ছে, তখন কিন্তু আশা করি তখন তারা হয়তো বুঝবেন। ফলে এই চাপটার জন্যই অপেক্ষা করতে হবে। এখন এই চাপটা নিশ্চয়ই আমার ধারণায় চাপটা বাড়ছে এবং চাপটা বাড়বে, এবং ফলে সরকারকে কিছু একটা সমাধান সূত্র বের করতেই হবে, নইলে কিন্তু সাধারণ মানুষও, কেবল কৃষক নয়, এরপরে কিন্তু সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়ে যাবেন। যে মধ্যবিত্ত ক্ষিপ্ত হলে কিন্তু এই মানে ব্যবসায়ী হোক বা সরকার হোক, তাদের কারোর পক্ষে কিন্তু সেটা স্বস্তির কারণ হবে না। একদমই তাই। পেটে টান পড়লে ওই কার্তিক পূর্ণিমায় প্রদীপ ভাসালে পেটের খিদেটা মেটে না আর কি। মনের খিদে হয়তো মেটে, খুব ভালো লাগে পূজা অর্চনা করতে, কিন্তু পেটের খিদে তো রয়ে যায়। কার্তিক পূর্ণিমায় গঙ্গায় প্রদীপ ভাসিয়ে পেটের খিদে কারোর মেটে না, আমারও মেটে না। প্রদীপের তেলের দামটা হু করে বাড়বে। হ্যাঁ, চাইনিজ মোমবাতি গুলো সস্তা ছিল, ওগুলো তো আবার পাওয়া যাচ্ছে না এখন। রজতদা কি হবে, পরিণতি কি হবে আন্দোলনের? এখন ডিপেন্ড করছে। প্রথম কথা একটা জিনিস তো বোঝা গেল, ওরা ভয় পায় বিষয়টাতে, জানে বিষয়টা ভয়ের বিষয় আছে। কারণ এই যে রাজ্যসভাতে ভোটাভুটি রেকর্ড করতে দিল না ডিভিশন করিয়ে, কোনো রাজনীতির যে এমপিরা কেউ চাইছে না তার নাম রেকর্ড থাকুক সে কৃষি বিলটাকে সমর্থন করেছে, কারণ তাকে তার এলাকায় গিয়ে মানুষের কাছে জবাবদিহি করতে হতে পারে আজ হোক কাল। হ্যাঁ, এখন সেইটার ভয়েই তারা রেকর্ড করতে দিল না, ডিভিশন হতে দিল না। এখন এই জিনিসটা থেকে একটা জিনিস বোঝা যায়, তারা আসলে ভয় পায়, এবং এই ভয়টা খুব অবাস্তব কারণে নয়, সত্যি তো বাস্তব ভিত্তি আছে। ভারতবর্ষের যদি কৃষকরা যদি সংগঠনবদ্ধ হয় এবং ঠিকমতো করে তাদের দাবি দাওয়াগুলি সামনে আনতে পারে, তারা অনেক দূর এগোতে পারে। আমরা শরৎ যোশীকে দেখেছি, মহেন্দ্র সিং টিকায়েতকে দেখছি, এবং কৃষি আন্দোলনের বহু ইতিহাস পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে আছে, সেখানেও দেখেছি। কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, সবগুলো একই জায়গাতে কনভার্জ করবে তার কোনো মানে নেই, কিন্তু লড়াইটা একটা শুরু হয়েছে, সেটা চলবে। এবং সেটার যেমন দীর্ঘদিন কৃষকরা আত্মহত্যা করেছে ঋণের জালে, এখন অন্য আবার একটা ঢেউ আসছে আন্দোলনের, তার প্রতাপটাই কিন্তু ওই জমে থাকা বঞ্চনার ইতিহাসটাও এর মধ্যে ঢুকে যাবে। ফলে একটা আশা আছে আগামী দিনে আমরা আরো বেশি দেখবো আন্দোলনের প্রকাশ, এবং সরকারকে নতি স্বীকার করতে হতে পারে। ধন্যবাদ। আমরা তাকিয়েও থাকবো সেদিকে শেষ পর্যন্ত কি হয়। রজতদা, গৌতমদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের দর্শকদের পক্ষ থেকেও তোমাদের ধন্যবাদ আলোচনায় সময় দেওয়ার জন্য, আর দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। ধন্যবাদ।